বৈশাখী তার স্বামী রাজীব বাবু ও দুই ছেলে অনিমেষ ও মদনকে নিয়ে রায়পুর গ্রামে বসবাস করে। অনিমেষবাবুর বয়স বাড়ার কারণে সে আর কোনো কাজই করতে পারত না। সে সবসময় বাড়িতেই বসে থাকতো, আর তার দুই ছেলে ফ্যাক্টরিতে কাজ করে। বড় ছেলে অনিমেষকে কাজের জন্য মাঝে মাঝে শহরে যেতে হতো। এরকমই ভাবে তাদের দিনগুলো খুব ভালোভাবেই কাটছিল। এমনই একদিন বৈশাখী দেবী অনিমেষকে বলে, বাবা অনিমেষ, শোন না, তোর সঙ্গে না আমার একটা কথা ছিল। দেখ, আমি আর তোর বাবা তোর জন্য 3টে মেয়েকে পছন্দ করেছি। এবার তুই ফটোগুলো দেখে বল তোর কোনটা পছন্দ। মা, তুমি আবার বিয়ে নিয়ে পড়েছো? আমি এখন বিয়ে করতে পারবো না, কারণ এখন অনেক কাজ আছে আমার। আরে বাবা, আমি কি তোকে এখনই বিয়ে করতে বললাম নাকি? তুই শুধু ফটোগুলো দেখে বল কোনটা তোর পছন্দ, ব্যাস, আর কিছুই করতে হবে না। মায়ের কথাতে অনিমেষ 3টে ফটো ভালো করে দেখতে থাকে, কিন্তু তবুও অনিমেষ চুপ করে থাকে। ধুর, তোকে কিছু বলাটাই ভুল হয়েছে আমার। আচ্ছা দেখ, এই মেয়েটাকে দেখ, এর নাম অনিতা, খুব সুন্দর দেখতে, তাই না? তাহলে আমি কি এই মেয়েটার বাড়ির লোকের সঙ্গে কথা বলি? আচ্ছা ঠিক আছে মা, আমি এখন আসছি, আমার অনেক দেরি হয়ে যাচ্ছে। এই বলে অনিমেষ কাজে চলে যায়। বৈশাখী দেবীরও অনিতাকে খুব ভালো লাগে। দেখতে দেখতে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায়। একদিন বৈশাখী দেবী আর অনিমেষ দুজন মিলে অনিতাকে দেখতে অনিতাদের বাড়িতে যায়। অনিতাকে দেখে বৈশাখী দেবী বলেন, দিদি, আপনার মেয়েকে আমাদের খুব পছন্দ হয়েছে। আমরা আর বেশি দেরি করতে চাই না। কি মা অনিতা, তুমি বাড়ির কাজকাম সবকিছু পারো তো? দিদি, আমার মেয়ে তো অনেকই সংস্কারী, সব কিছু পারে। বাড়ির কাজকাম তো আমাকে করতেই হয় না, আমার মেয়েই সব কিছু করে নেয়। ওর বাবাকে তো কতবার বলেছিলাম বাড়িতে কাজের লোক রাখার কথা, কিন্তু আমার মেয়ে তো কাজের লোক রাখতেই চায় না, বলে যে সব কাজ আমিই করে ফেলবো। বাহ, তাহলে তো খুব ভালো কথা। যাক, শুনে খুব খুশি হলাম। তাহলে আমাকে আর আমাদের বাড়ির কাজ কিছুই করতে হবে না। এবার আমার নতুন বৌমা বাড়ির কাজ করবে সব। আর হ্যাঁ বৌমা, তুমি এখন থেকেই যে এত বড় ঘুমটা দিয়ে রয়েছো, যাক, এটা দেখে আমার আরো বেশি ভালো লাগলো। কারণ আমার বিয়ের পর থেকে আমিও ঠিক এত বড়ই ঘুমটা দিয়ে থাকতাম। আসলে দিদি, আমার মেয়ে তো একটু বেশি লজ্জাটে, তাই জন্যই এত বড় ঘোমটা দিয়ে থাকে। এভাবেই কথাবার্তা বলতে বলতে তারা দুই পক্ষ মিলে বিয়ের একটা তারিখ ঠিক করে ফেলে। দেখতে দেখতে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায়। কিছুদিন পর অনিতার সঙ্গে অনিমেষের বিয়ের দিন চলে আসে। বিয়ের দিনও অনিতা অনেক বড় ঘোমটা দিয়েছিল। ঘোমটা দেবার কারণে তার অনেকেই প্রশংসা করছিল। বিয়ের পর অনিতা নতুন শ্বশুরবাড়িতে আসে। এসে অনিতা ঘোমটা মাথা থেকে তুলতেই চায় না। তখন এইসব দেখে অনিমেষের দুই বন্ধু বলে, অনিমেষ, তোর বউ কত লজ্জাটে। দেখ দেখ, আমাদেরকেও মুখ দেখাতে লজ্জা পাচ্ছে। আরে বৌদি, আমাদের মুখ দেখালে কোনো অসুবিধা নেই, হা হা হা। তুমি তো আমাদের বৌদি, মায়ের সমান। আরে তুই তো শুধু শুধু বৌদিকে এত জ্বালাচ্ছিস কেন? অনিমেষ দেখ, তোর বউকে শুধু শুধু রাগানোর কথা বলছি। আরে চুপ কর, এখন বলবো না তো কখন বলবো? তুই ইয়ার্কি করছি, তাতেও রেগে যাবে। আরে না না, রাগ কেন? তোরা তো ইয়ার্কি করছিস, তোরা করবি না তো কে করবে? আরে সত্যি আমার বউ খুব লজ্জাটে। এইসবই কথাবার্তা বলছিল, আর তার সকল বন্ধু মিলে হাসাহাসি করছিল। এরকমই ভাবে দেখতে দেখতে রাত প্রায় অনেকটাই হয়ে গিয়েছিল। রাতেবেলা অনিমেষ অনিতাকে নিয়ে নিজের রুমে চলে যায়। অনিতা তখনও নিজের ঘোমটা সরাচ্ছিল না। আর এরকম ভাবেই দেখতে দেখতে সকাল হয়ে যায়। সকালবেলা ঘুম থেকে উঠে অনিতা ফ্রেশ হয়ে রান্নাঘরে আসে। তারপর বৈশাখী দেবী তাকে বলে, বৌমা, এরকম ভাবেই সবসময় মাথায় ঘোমটা দিয়ে থেকো। এরকম ঘোমটা দিয়ে থাকলে সকলে তোমার আরো প্রশংসা করবে। আমি যখন প্রথম এসেছিলাম তখন আমার শাশুড়ি মা তো আমার মাথা থেকে ঘোমটা সরাতেই দিত না। আর এখনকার বউদের তো মাথাতে ঘোমটাই থাকে না। যাক, তুমি যে আমার মাথায় ঘোমটা দিয়েছো এটাই অনেক। এরকম ভাবেই থেকো, কেমন? এই বলে বৈশাখী দেবী সেখান থেকে চলে যায়। তারপর অনিতা চা নাস্তা বানিয়ে শাশুড়ি মা এবং শ্বশুরমশাইকে দেয়। এরকম ভাবেই দেখতে দেখতে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায়। একদিন অনিমেষ কাজে বার হচ্ছিল, ঠিক তখনই তার ফোনটা বেজে ওঠে। ফোনটা রিসিভ করে। তারপরে ফোনের ওপাশ থেকে অনিমেষের বস বলে, হ্যালো অনিমেষ, আসলে কাজের জন্য একটু শহরে যেতে হবে। আর হ্যাঁ, ওখানে আমাদের একটা ফ্যাক্টরি রয়েছে, ওখানে কিছুদিন তোমাকে থাকতে হবে। কয়েকদিন বলতে প্রায় 1 বছরের কাছাকাছি তোমাকে থাকতে হবে ওখানে। ওখানে অনেক লোকের চাপ হয়ে গেছে, তাই জন্য তোমাকে ওখানে পাঠাচ্ছি। স্যার, আমার কোনো ব্যাপার নেই, আমি এখানে যেমন কাজ করি ওখানেও তেমন ভাবেই কাজ করে যাব, ওখানে আমার কোনো প্রবলেম হবে না। এই বলে অনিমেষ ফোন রেখে দেয়। অনিমেষের কথা শুনে বৈশাখী দেবী অনিমেষকে জিজ্ঞেস করে, কি রে, কি ব্যাপার?
তোর মুখটা এরকম হয়ে গেল কেন? বস কি বললো? মা কি আর বলবো, অনিতা তোমার কাছেও আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ এই কদিনের মধ্যে বিয়ে হতে না হতেই আমাকে শহরে চলে যেতে হচ্ছে, প্রায় 1 বছরের কাছাকাছি। কি অনিমেষ, তুমি শহরে চলে যাবে? তাহলে আমি কিভাবে থাকবো এখানে? বিয়ে তো মাত্র আমাদের কদিন হলো, তুমি এক্ষুনি আমাকে এভাবে রেখে বাইরে চলে যেতে পারো না। মা দেখুন না আপনার ছেলে কি বলছে। অনিতা বৌমা, আসলে ওকে না এরকম ভাবেই বারবার শহরে যেতে হয়। তুমি ভেবো না, আমরা সকলেই তোমার অনেক যত্ন খেয়াল রাখবো। আর হ্যাঁ অনিমেষ, তুই একটু তাড়াতাড়ি ফিরে আসিস বাবা, কারণ বৌমাকে এভাবে একা ছেড়ে যাওয়াটা ঠিক হচ্ছে না। কিন্তু তোর কাজের জন্য আমি তোকে বারণও করতে পারছি না। না হ্যাঁ মা, কাজ শেষ হয়ে গেলেই আমি বাড়ি ফিরে আসবো, তুমি কিছু চিন্তা করো না। এই বলে সেদিনই অনিমেষ ব্যাগপত্র গুছিয়ে নিয়ে শহরের উদ্দেশ্যে রওনা দেয়। শহর থেকে বাড়ির জন্য টাকা পয়সা পাঠাতো এবং যোগাযোগ তো রাখতই, কিন্তু তবুও অনিতার মন ভরত না। এরকম ভাবেই দেখতে দেখতে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায়। অনিতা তার ছোট দেওরের সঙ্গে কথাবার্তা এবং ওঠা বসা করতে শুরু করে। যতদিন যাচ্ছিল অনিতা তার ছোট দেওরের সঙ্গে বেশি কাছাকাছি চলে আসছিল। মদনও বৌদির সঙ্গে হাসি ঠাট্টা করতো। এসব নিয়ে মদনের মা বাবা মদনকে কোনোদিনই কিছু বলতো না, আর তারা এইসব বিষয়ে কিছুই জানতো না। এরকমই ভাবে দেখতে দেখতে আরো বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায়। এখন অনিতার মনের ভিতরে মদনের জন্য ভালো লাগা শুরু হয়। মদন কাজ থেকে একটু দেরি করেই বাড়ি ফিরতো, আর অনিতা তার জন্য রোজ রোজ অপেক্ষা করত। এমনই একদিন, বৌদি তুমি আমার জন্য বসে আছো? আমি তোমায় কত করে বলেছি তুমি খেয়ে নেবে, আমার আসতে দেরি হয়, আবার এতক্ষণ কেউ কি না খেয়ে বসে থাকি? মদন তুমি তো জানো তুমি না খেলে আমি খাই না, আর তোমার সঙ্গে খাওয়া তো আমার অভ্যাস হয়ে গেছে, তাই তুমি না আসলে একসঙ্গে না খেলে আমার তো হয়ই না। আচ্ছা আচ্ছা চলো, বেশি দেরি করো না, মা বাবা তো কখন খেয়ে ঘুমিয়ে পড়েছি, এবার তুমিও খেয়ে নাও আর আমাকেও খাবারটা দিয়ে দাও। এই বলে অনিতা মদনকে খাবার বেড়ে দেয়। তারপর তারা দুজন মিলে একসঙ্গে খাবার খেয়ে যে যার রুমে ঘুমাতে চলে যায়। অনিতা নিজের রুমে শুয়ে শুয়ে মনে মনে ভাবতে থাকে, অনিমেষ আমার কিছুই শখ আশা পূরণ করতে পারছে না। এত দূরে থাকলে কিভাবে আমি ওকে আমার মনের কথাটা বলবো? এরকম ভাবে যে আমার একদমই ভালো লাগছে না। এখন এই মদনই আমার আশা এবং শখ মেটাতে পারে। আমি জানি মদন আমার অনেক খেয়াল রাখে, অনিমেষের থেকেও বেশি খেয়াল রাখছে। এইসব ভাবনা চিন্তা করতে করতে অনিতা ঘুমিয়ে পড়ে। এরকম ভাবেই প্রায় প্রতিদিন অনিতা মদনের সঙ্গে খাবার খেত আর তার সঙ্গে টাইম স্পেন্ড করত। দেখতে দেখতে আরো বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায়। এদিকে তাদের দুজনের মধ্যে অন্য একটা সম্পর্ক গড়ে উঠেছিল। অনিতা নিজেকে আর কন্ট্রোল করতে না পেরে একদিন মদনের কাছে যায় আর তাকে তার নিজের মনের কথাটা বলে দেয়। তখন মদনও তার কাছে এগিয়ে আসে আর সে বলে, বৌদি তোমাকে আমার খুব ভালো লাগে, কিন্তু এই কথাটা দাদা শুনলে তো আমাকে মেরে ফেলবে। বৌদি এইগুলো কি আমার ঠিক হচ্ছে? ওহো মদন, তুমি তোমার দাদাকে নিয়ে চিন্তা করো না তো। তোমার দাদা আমাকে নিজের সময়টুকুও দিতে পারছে না, আর তুমি তো আমাকে কত ভালোবাসো, আর আমিও তোমাকে কত ভালোবাসি, তাও তুমি তোমার দাদার ভয় পাচ্ছ? মা বাবা জানতে পারলে কিন্তু অনেক খারাপ হবে। মদনের এত কথাতেও অনিতার কোনো কিছুই মনে হচ্ছিল না। অনিতা শুধু নিজের কথাই ভাবছিল। এরকম ভাবেই সেদিনের পর থেকে অনিতা আর মদন একে অপরের অনেকটা কাছে চলে আসে আর তাদের মধ্যে একটা সম্পর্ক হয়ে যায়। এরকম ভাবেই প্রায় 7-8 মাস কেটে যায়। একদিন বৈশাখী দেবী বলে, বৌমা আমি ভাবছি এবার ছোট ছেলের বিয়েটা সেরে ফেলবো। কি বলিস রে মদন, তুই রাজি আছিস তো বিয়েতে? মদন বিয়ের কথা শুনে অনেকটা ঘাবড়ে যায়। তখন মদন অনিতার দিকে তাকিয়ে থাকে। অনিতা ইশারাতে বিয়ে করতে না বলে দেয়। তখন মদন একটু ঘাবড়ে গিয়ে বলে, মা বাবা আসলে আমি এখন বিয়ে করতে চাই না। চুপ কর, এত বয়স হতে চললো আর এখনো বিয়ে করতে চাস না? এরপরে বুড়ো হয়ে গেলে তোকে আর কোনো মেয়ে বিয়ে করতেই চাইবে না। আমি ওই পাশের গ্রামের মালিনীকে তোর জন্য পছন্দ করেছি। মালিনী খুবই ভালো মেয়ে আর তোর সঙ্গে খুব ভালো মানাবে। এই কথাবার্তা যখন হচ্ছিল তখন অনিতা সেখান থেকে রেগে চলে আসে। অনিতাকে চলে যেতে দেখে মদন বুঝতে পেরে যায় যে সে অনেক রেগেই সেখান থেকে চলে গেছে। এরকম ভাবেই দেখতে দেখতে আরো বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায়। বৈশাখী দেবী আর বৈশাখী দেবীর স্বামী মালিনীর বাড়িতে গিয়ে বিয়ের কথাবার্তা ঠিক করে আসে। এদিকে অনিমেষও বিয়ে করতে চলে আসে। বিয়ের 2 দিন আগে অনিমেষ বাড়িতে আসতে অনিতা একদমই খুশি হয়নি। অনিতা মদনের বিয়ে হয়ে যাবে বলে সে অনেক কষ্ট পাচ্ছিল। তেমনই একদিন অনিতা যখন তার রুমে ছিল তখন মদন তার কাছে যায় আর বলে, বৌদি আমাকে তুমি ক্ষমা করো, মা বাবার জোর জবরদস্তি আমার বিয়ে দিয়ে দিচ্ছে, আর মা বাবার উপরে আমি কোনো কথা বলতেই পারবো না।
আর হ্যাঁ, দাদা আমাদের এই সম্পর্ক ব্যাপারটা কিছুই জানবে না। আর আমি দাদাকে কোনো রকম ভাবে কষ্ট দিতে চাই না। মদন, এ বিয়ে তুমি কোনো মতেই করবে না। দেখো, তুমি শুধু আমাকে ভালোবাসো আর আমি তোমাকে ভালোবাসি। মদন আর অনিতা যখন এসব কথা বলছিল তখন অনিমেষ দরজার বাইরে দাঁড়িয়ে সবকিছুই শুনতে পাচ্ছিল, কিন্তু সে কিছুই বলতে পারছিল না। নিজের মনের ভেতরে একদম চুপ করে গিয়েছিল। দেখতে দেখতে মদন আর মালিনীর বিয়ের দিন চলে আসে এবং তাদের বিয়েও হয়ে যায়। মদন মালিনীকে বিয়ে করে নতুন শ্বশুরবাড়িতে নিয়ে চলে আসে। বৈশাখী দেবী নতুন বৌমাকে বরণ করে বাড়ির ভিতরে তোলে। আরে আরে, আমি তো বলতে ভুলেই গিয়েছিলাম। মালিনী, রান্নাঘরেতে দুধের গ্লাসটা রাখা রয়েছে, ওটা তোমাকে আজকে ছোটদাকে খাওয়াতে হবে। যাও, তুমি দুধের গ্লাসটা নিয়ে আসো। অনিতা মালিনীকে দুধের গ্লাসটা আনতে পাঠিয়ে দেয়। তারপর অনিতা নিজে মদনের রুমে চলে যায় আর মদনের সঙ্গে জোর জবরদস্তি করতে থাকে। এ কি, এ তুমি কি করছো? এখনই যদি মালিনী চলে আসে আমাদের খারাপ ভাববি। তুমি এখানে কিসের জন্য এসেছো? এক্ষুনি চলে যাও এখান থেকে। মদনের কথা শেষ হতে না হতেই মালিনী সেখানে চলে আসে। মালিনী বৌদিকে এরকম অবস্থায় দেখে তার হাত থেকে দুধের গ্লাসটা পড়ে যায়। দুধের গ্লাস পড়ে যাওয়ার শব্দ শুনে সেখানে সকলেই ছুটে আসে। অনিমেষ, বৈশাখী দেবী এবং অনিমেষের বাবা, তারা সকলেই মদন এবং অনিতার এরকম ব্যবহার দেখে। বৈশাখী দেবী খুব রেগে যায়। তখন বৈশাখী দেবী অনিতাকে আর মদনকে অনেক কথাবার্তা শোনাতে থাকে। তারপর অনিতা নিজের ভুল বুঝতে পেরে সবার কাছে ক্ষমা চেয়ে নেয় আর মদনও ক্ষমা চেয়ে নেয়। আজ মিনা ও দীপার জীবনের সব থেকে বড় দিন ছিল, কারণ তাদের ছোটবেলার স্বপ্ন আজ পূরণ হয়েছিল। তারা ছোট থেকেই চাইতো যেন বড় হয়ে তাদের একই সঙ্গে একই পরিবারে দুই ছেলের সঙ্গে বিয়ে হয়। আর আজ প্রভাসবাবুর দুই ছেলে সুনীল এবং বুবাইয়ের সঙ্গে মিনা ও দীপার বিয়ে হয়। মিনাকে দেখতে ভারী সুন্দর ছিল। যেমন তার গায়ের রং উজ্জ্বল, তেমনি তার মুখের লাবণ্যও ছিল। অপরদিকে দীপাকে দেখতে শ্যামলা রঙের ছিল, কিন্তু রঙের ভেদাভেদ তাদের বন্ধুত্বকে কখনোই আলাদা করতে পারেনি। তারা ছোট থেকে সবসময় একসঙ্গেই থাকতো, আর ঈশ্বরের কৃপায় আজ তাদের একই বাড়িতে বিয়ে হয়। আর সেজন্যই তারা আজ খুবই খুশি ছিল। বিয়ের পর তারা শ্বশুর বাড়িতে আসে, কিন্তু তাদের সঙ্গে যা ঘটে তারা একেবারেই হকচকিয়ে যায়। দুই বউকে বরণ করার জন্য বৈশাখী দেবী বরণডালা সাজিয়ে দরজার সামনে দাঁড়িয়েছিলেন। এরপর তিনি তার বড় বৌমা মিনাকে বলে, বড় বৌমা, এসো, ভেতরে এসো। তোমার মুখখানা একেবারে চাঁদের মতো উজ্জ্বল, যেটা আবার ঘরকে আরো উজ্জ্বল করে দিচ্ছে। আবার বড় ছেলের জন্য আমি এত সুন্দরী বৌমা পাবো আমি কল্পনাও করতে পারিনি। এসো মা, ভিতরে এসো, অনেক ধকল গেছে, এবারে নিজের ঘরে গিয়ে বিশ্রাম করো। বৈশাখী দেবী এভাবে বলার পর মিনা এবং দীপা দুজনেই ঘরের মধ্যে প্রবেশ করে আর দুজনেই যে যার রুমে যেতে যায়। ঠিক তখনই বৈশাখী দেবী বলেন, এই এই, তুমি কোথায় যাচ্ছ দীপা? আমি কি তোমাকে ঘরে যেতে বলেছি? বড় বৌমা আমার ঘরের আলো নিয়ে এসেছে, আর তুমি আমার ঘরে অন্ধকার নিয়ে এসেছো। আমি তোমাকে আমার বৌমা হিসেবে কখনোই মেনে নিতে পারবো না। শুধুমাত্র তোমার শ্বশুরের জন্য তোমার মতো কালো ভূতনিকে আমার বাড়ির বউ করতে হয়েছে। বৈশাখী, কি হচ্ছে এটা? বৌমাকে ঘরের চৌকাঠ পার করতে না করতেই তুমি শুরু করে দিলে। ওসব আমি কিছুই জানি না। বিয়ে তোমার মতে হয়েছে, কিন্তু এই সংসার কিভাবে চলবে সেসব আমার মতেই হবে। এই যে কালী ভূতনি, বাড়িতে অনেক কাজ পড়ে রয়েছে, আগে গিয়ে কাজগুলো কমপ্লিট করো, তারপর নিজের রুমে যাবে। বৈশাখী দেবীর কথা শুনে দীপা একটু হকচকিয়ে যায়। এরপর মিনা বলে, চল দীপা, আমিও তোকে হেল্প করে দিই, তাহলে তাড়াতাড়ি কাজগুলো হয়ে যাবে। তুইও তো অনেক টায়ার্ড আছিস, একা কত কি সামলাবি। আরে বড় বৌমা, তুমি কোথায় যাচ্ছ? তোমাকে কাজ করতে হবে না। এই গরমে কাজ করলে তোমার শরীর খারাপ হয়ে যাবে, দেখতেও খারাপ হয়ে যাবে। কালকে অনেক আত্মীয় স্বজনরা আসবে। আমি চাই না আমার সুন্দরী বৌমা বাড়ির কাজ করে অসুন্দরী হয়ে যাক। বাবা সুনীল, তুই বৌমাকে নিয়ে ঘরে যা। বৈশাখী দেবী এভাবে বললে তখন মিনারও কিছু বলার থাকে না। এরপর সে সুনীলের সঙ্গে নিজের ঘরে চলে যায়। এদিকে দীপা নিজের কাজে চলে যায়। ও এক মনে কাজকাম করতে থাকে। এভাবেই কিছুক্ষণ কেটে যায়। এভাবেই দেখতে দেখতে রাত 12টা বেজে যায়। সুনীল ঘুমিয়ে পড়ে, কিন্তু মিনার চোখে ঘুম আসে না। সে তার বান্ধবী দীপার কথা শুয়ে শুয়ে ভাবতে থাকে। তখন মিনা বাইরে বেরিয়ে আসে এবং দেখে তখনও রান্নাঘরে লাইট জ্বলছে আর দীপার রান্নাঘরে রান্না করছে। এরপর মিনা দীপাকে বলে,
এ কি দীপা, তুই এখনো রান্নাঘরে কি করছিস? এত রাতে কার জন্য রান্না করছিস? আর তুই গরমে তো ঘামে ভিজে গিয়েছিস পুরো। দেখ না, মা আমাকে বললেন যে মায়ের এখন আলুর পরোটা খাওয়ার শখ হয়েছে, তাই আমাকে আলুর পরোটা বানাতে বললেন। ওহ, মাও না সত্যি এত রাতে কেউ আলুর পরোটা খায়? যাই হোক, চল আমিও তোর সাথে সাথে হাত লাগাই, তাহলে তাড়াতাড়ি কাজ সম্পন্ন হয়ে যাবে। আর তুইও একটু রেস্ট নিতে পারবি। সকালে গেস্টরা আমাকে শুধু একাকে দেখতে আসছে না, তোকেও তো দেখতে আসবে। এখন ঠিকমতো না ঘুমোলে তোর শরীর খারাপ হয়ে যেতে পারে। না রে দীপা, আমি ঠিক আছি, তুই যা কি ঘুমিয়ে পড়। না হলে মা এসে তোকে আমার সঙ্গে দেখলে খুবই রাগারাগি করবেন, আর আমি চাই না এই বাড়িতে আমার জন্য কোনো রকমেরই অশান্তি হোক। তুই নিজেকে একবার দেখেছিস? গরমে কাজ করেই যাচ্ছিস, ঘামে জামা কাপড় পুরো ভিজে গিয়েছে। এদিকে আয়, আমি ঘামটা মুছে দিই। এই বলে মিনা তার আঁচল দিয়ে দীপার ঘাম মুছতে যাচ্ছিল। ঠিক তখনই বৈশাখী দেবী সেখানে চলে আসে এবং বলে, আচ্ছা কালী ভূতনি, তোকে আমি একা একা কাজ করতে বলেছিলাম, তুই আমার মিনা বৌমাকে আবার ডেকে নিয়ে এসেছিস, তার উপরে তাকে দিয়ে তুই ঘাম মোছাচ্ছিস, তোর সাহস তো কম নয়। না মা, এত গরমের মধ্যে দীপা একাই সমস্ত কাজকাম কমপ্লিট করে রান্না বান্না করছিল। আমি থাকতে না পেরে দীপার কাছে এলাম এবং ওকে সাহায্যের জন্যও বললাম, কিন্তু ও আমার সাহায্য নেয়নি। থাক বড় বৌমা, তোমাকে আর ওর হয়ে গান গাইতে হবে না। আমি ওই কালী ভূতনিকে ভালো করেই চিনি। ও আমার সাদাসিধে সুন্দরী বৌমাকে ভুলিয়ে ভালিয়ে কাজ হাতিয়ে নিতে চাইছিল। যাও বড় বৌমা, তুমি কি বিশ্রাম করো। তখন বললাম না সকালবেলা সব গেস্ট আসবে, বেশি রাত জেগো না তো। শাশুড়ি মায়ের কথা শুনে মিনা সেখান থেকে চলে যায়। এরপর দীপার রান্নাঘরে কাজকাম করতে থাকে। এভাবেই দেখতে দেখতে রাত 2টো হয়ে যায়। প্রচুর গরমের ফলে দীপা ঘামে পুরো স্নান করে গিয়েছিল। এরপর সে তার রুমে যায়। তখন গিয়ে দেখে বুবাই নিজের বিছানাপত্র নিয়ে এবং একটি পাখা নিয়ে সেখান থেকে বেরিয়ে আসছে। যেটা দেখে দীপা বলে, বুবাই তুমি কোথায় যাচ্ছ? আজ আমাদের ফুলসজ্জা, আর তুমি বিছানাপত্র নিয়ে পাখা নিয়ে কোথায় যাচ্ছ? তুই ভাবলি কি করে আমি তোর সঙ্গে একই বিছানায় একই ঘরের মধ্যে রাত কাটাবো? তোর সঙ্গে আমার এক মুহূর্ত সময় কাটাতে ইচ্ছে করে না। আমার উপর তোর এই ছায়া একদম আসতেই দেবো না, সরে যায় এখান থেকে। এই বলে বুবাই সেখান থেকে চলে যায়। বুবাইয়ের কথা শুনে দীপা খুবই কান্নাকাটি করতে থাকে এবং সে বলে, হে ঈশ্বর, এ আমার সঙ্গে কি হচ্ছে? প্রথম দিন আসতে না আসতেই মার বুবাই আমার সঙ্গে এরকম ব্যবহার করছে। আমি কিছুই বুঝতে পারছি না। আমার কালো রঙের জন্য ওরা আমাকে পছন্দ করে না, তাই বলে আমার সঙ্গে এরকম ব্যবহার করবে? এভাবেই দীপা কাঁদতে থাকে। ঠিক তখনই সেখানে মিনা আসে এবং গরমে বসে বসে এভাবে দীপাকে কাঁদতে দেখে বলে, এ কি দীপা, ঘরের ফ্যান বন্ধ কেন? আর তুই এভাবে গরমে বসে বসে কাঁদছিস কেন? কি হয়েছে? আর বুবাই ভাই কোথায় গেল? আসলে মিনা, আমাদের ঘরের পাখাটা মনে হয় খারাপ হয়ে গিয়েছে, আর ও বিছানাপত্র টেবিল ফ্যান নিয়ে ছাদে শুতে চলে গিয়েছে। মিনা, আমার জীবনে এই দিনটা কেন এলো বলতো, যেখানে আমার স্বামী প্রথম রাতেই আমাকে নিজের কাছ থেকে দূরে ঠেলে দিল? আমি কি অপরাধ করেছিলাম বল? বোন, এভাবে কান্নাকাটি করিস না। চল তুই আমার সঙ্গে আমার রুমে চল। এখানে থেকে গরমে কি করে রাত কাটাবি? আমার সঙ্গে আরামে ফ্যানের হাওয়াতে একটু ঘুমিয়ে নিবি, চল। না রে বোন, তুই দাদার সঙ্গে ঘুমাগে যা। আজকে রাতটা তোদের জন্য স্পেশাল। আমার ভাগ্যে যা লেখা ছিল আমার সঙ্গে তাই হচ্ছে। তুই জেনে বুঝে নিজের ভাগ্যটা এভাবে খারাপ হতে দিস না বোন। এরপর মিনা নিজের রুমে চলে যায়। এভাবে অতি কষ্টের মধ্য দিয়েই রাত কেটে যায়। এরপর পরের দিন সকালে বৈশাখী দেবী বলেন, এই কালী ভূতনি, তুই এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছিস? বলি বাড়ির কাজগুলো কে করবে শুনি? আমার জন্য 1 কাপ চা করে নিয়ে আয়। না মা, আমি ঘুমাইনি, আমি অনেকক্ষণ আগেই উঠে পড়েছি। আমার বাড়ির সমস্ত কাজকাম হয়ে গিয়েছে, আমি আপনার জন্য এক্ষুনি চা করে নিয়ে আসছি। এই বলে দীপা তার শাশুড়ির জন্য চা করতে চলে যায়। ঠিক সেই সময় মিনা রান্নাঘরের দিকে যাচ্ছিল। তখন বৈশাখী দেবী বলেন, এ কি বড় বৌমা, তুমি রান্নাঘরের দিকে যাচ্ছ কেন? আর তুমি এত সকাল সকাল কেনই বা উঠে পড়লে? অত রাতে ঘুমিয়েছো কাল। এখন পরিপূর্ণ না ঘুম হলে তোমার শরীর মেজাজ দুটোই খারাপ হয়ে যাবে, আর দেখতেও খারাপ লাগবে। না মা, আমার শরীর একেবারে ঠিক আছে। আমি যাই, দীপার সঙ্গে একটু হাতাহাতি করে কাজগুলো করে দিই। ওকে তো আবার রেডি হতে হবে, তাই না? আরে না না, তোমাকে রান্নাঘরে যেতে হবে না। তুমি গিয়ে রেডি হও। আমার ঘরে তোমার জন্য শাড়ি গয়না সবকিছু বার করে রেখে এসেছি। তুমি স্নান সেরে ওগুলোই পরে নিও, কেমন? আর ভালো করে তৈরি হয়ে যাও, যেন তোমার দিক থেকে কেউ চোখ ফেরাতে না পারে। এরপর মিনা তার শাশুড়ি মায়ের কথা মতোই তৈরি হয়ে যায়। কিন্তু কিছুক্ষণ পর সে লক্ষ্য করে দীপা একটি পুরানো শাড়ি এবং কিছু পুরানো গয়না পরে সবার সামনে এসে উপস্থিত হয়েছে।
যেটা দেখে মিনার খুবই খারাপ লাগে। এরপর আত্মীয় স্বজন থেকে শুরু করে পাড়া প্রতিবেশী সকলেই মিনার প্রশংসা করতে থাকে এবং সকলেই মিনাকে নামি দামি উপহার দিতে থাকে। আর দীপাকে সেরকম কিছুই দেয় না। বৈশাখী দেবীও তার বংশের পুস্তানি হারবালা এবং নামি দামি অনেক জিনিসপত্রই মিনাকে দেয়, আর দীপাকে মাত্র 100 টাকা দেয়। যেটা দেখে মিনা বলে, বন্ধ করুন আপনাদের এই অনুষ্ঠান। আমি অনেকক্ষণ থেকেই লক্ষ্য করছি বাড়ির দুটো বৌমার সঙ্গে আপনারা সমানে ভেদাভেদি করছেন। আর মা, আপনি যখন আপনার বৌমাদের ভেদাভেদি করছেন তখন বাইরের লোকেদের আর দোষ কি? ওরা তো আরো বেশি বেশি করেই ভেদাভেদি করবে, তাই না? যে যেমন তার সঙ্গে তো তেমনই ব্যবহার করতে হবে বৌমা। ও কালী ভূতনি, তা ওকে এইসব নামি দামি জিনিসপত্র দিয়ে লাভ কি? এইসব পড়লে কি আর ওকে সুন্দর লাগবে? আচ্ছা মা, আপনি যদি এতই কালো রঙকে ঘৃণা করেন, আপনার স্বামীও তো শ্যামলা রঙের, তাহলে আপনি আপনার স্বামীকে ডিভোর্স দিয়ে দিন। আর শুনুন, আপনি যেমন আমার কালো বান্ধবীকে পছন্দ করেন না, আজ থেকে আমিও আপনার কালো ছেলের সঙ্গে থাকতে পারবো না। আমি আজ এই বাড়ি ছেড়ে চলে যাব। চল দীপা, তুই আমার সঙ্গে চলে চল। এই বলে মিনা দীপাকে নিয়ে সেখান থেকে বেরিয়ে আসতে যায়। ঠিক তখনই বৈশাখী দেবী বলেন, বৌমা, তোমরা আমাকে ক্ষমা করে দাও। তোমরা এভাবে আমার সংসার ছেড়ে চলে যেও না। আমার সংসারের অমঙ্গল হবে। সত্যি তো, যখন আমার স্বামী আমার ছেলে শ্যামলা রঙের, তখন আমি কেনই বা শ্যামলা রঙের বৌমাকে মেনে নিতে পারবো না? আমার ভুল বুঝতে পেরেছি বৌমা, তোমরা আমাকে ক্ষমা করে দাও। এভাবেই বৈশাখী দেবী হাত জোড় করে ক্ষমা চাইতে থাকে। এরপর তার দুই বৌমা তার শাশুড়িকে ক্ষমা করে দেয়। এভাবেই তারা একসঙ্গে আনন্দের সঙ্গে সকলেই বসবাস করতে থাকে।